হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চিনজনের আজকের এই পর্বে আমরা একটি 6 বছরের বাচ্চার অসাধারণ একটি সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি, যেই সিনেমাটির নাম হচ্ছে সোলজার বয়। আর এই সিনেমাতে আমরা 6 বছরের একটি বাচ্চাকে আর্মি অফিসার হিসেবে দেখতে পাবো, যেই 6 বছরের বাচ্চাটি রাশিয়ার বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর এই সিনেমাটি সত্য ঘটনার উপর ইন্সপায়ার হয়ে নির্মিত করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি 6 বছরের বাচ্চা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আর্মি অফিসার হয়ে উঠেছিল। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা সিরোজা নামের একটা ছোট বাচ্চাকে দেখি যে গাছের ওপর বসেছিল। আর সেখানে আমরা সিরোজার বড় ভাইকেও দেখি যার নাম হচ্ছে পিটার। আর পিটার মূলত নদীতে মাছ ধরতেছিল, আর অন্যদিকে সিরোজার মা নদীতে কাপড় ধুচ্ছিল। ঠিক তখনই জার্মানি সৈন্যদের প্লেন সেখানে চলে আসে এবং চারদিকে তছনছ করে দেয়। আর এই পরিস্থিতিতে ফিরোজা গাছের উপর থেকে তার গুলটির সাহায্যে ওই প্লেনটি ধ্বংস করে ফেলে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে ফিরোজা স্বপ্ন দেখতেছিল আর ঘুম থেকে উঠে সে তার মাকে ডাকতেছিল। ঠিক তখনই সিরোজা শুনতে পায় যে তার গেটে কেউ ধাক্কাধাক্কি করতেছে। আর তখনই সে চোখ খুলে দৌড়ে গিয়ে গেট খুলে এবং দেখতে পায় যে তার প্রতিবেশী খালা এসেছে। আর তার প্রতিবেশী খালা এসে ফিরোজাকে দেখে বুকে টেনে নেয় এবং বলে, ঈশ্বরের কাছে অনেক শুকরিয়া যে তুমি বেঁচে আছো। তখন ফিরোজা বলে, তুমি এইরকম কথা বলতেছো কেন? কি হয়েছে? আর আমার মা এবং বড় ভাই কোথায় গিয়েছে? আর তখন ফিরোজার আন্টি বলে, শত্রুরা পুরো গ্রাম সহ তোমার মা এবং ভাইকে মেরে ফেলেছে এবং গোটা গ্রামের সবকিছু ধ্বংস করে দিয়েছে। আর এই অবস্থায় তোমাকে জীবিত দেখে আমার অনেক ভালো লাগলো। ঠিক তখনই তারা দুইজন বাড়ির বাইরে থেকে গুলি এবং বোমার শব্দ শুনতে পায়, মানে তাদের বাড়িতেও অলরেডি জার্মানি সৈন্যরা হামলা করেছে। তো এইটা দেখে সিরোজার আন্টি তো অনেক ভয় পেয়ে যায়। এরপর সিরোজার আন্টি সিরোজাকে বলে, তুমি তাড়াতাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যাও, তা না হলে তোমাকেও মেরে ফেলবে। আর তখনই তার আন্টি তাকে জানালা দিয়ে বের করে দেয়। আর আমাদের সিরোজা নিজের জীবন বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়াতেই থাকে। তো সিরোজাকে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তার আন্টির গায়ে গুলি লাগে। তো এরপর সেও সেখানেই মারা যায়। তো এরপর আমাদের গ্রাম দেখানো হয়, যেখানে আমরা দেখি সব লোকদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে এবং চারিদিকে হাহাকার লেগে গিয়েছে। গ্রামের সব লোক নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এইদিকে সিরোজা জীবন বাঁচানোর জন্য না থেমে জঙ্গলে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে সে যখন জঙ্গলের অনেক গভীরে চলে যায় তখন সে কান্না করতে থাকে আর সে তার মাকে ডাকতে থাকে এবং বলে, মা তুমি কোথায়? আমি হারিয়ে গিয়েছি। মা তুমি ফিরে এসো, আমাকে রেখে কোথায় চলে গেলে? তো এইখানে আমরা দেখতে পাই যে ফিরোজা অনেক ইমোশনাল হয়ে গিয়েছে আর তার বয়স এখন মাত্র হচ্ছে 6 বছর। তো কিছুক্ষণ পর আমাদের ফিরোজা ক্লান্ত হয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সে যখন নদীর পাড়ে পানি খাচ্ছিল তখনই সেখানে কিছু জার্মানি সৈনিক চলে আসে। আর ফিরোজা তখন তাদেরকে দেখে তাড়াতাড়ি একটা গাছের শিকড়ের ভেতর লুকিয়ে পড়ে, কেননা জার্মান সৈনিকরা তাকে যদি দেখে ফেলে তাহলে তার মা এবং ভাইয়ের মতো তাকেও মেরে ফেলবে। তো শিকড়ের ভেতর থেকে ফিরোজা দেখতে পায় যে জার্মান সৈন্যরা সেখানে আগুন জ্বালিয়েছে আর তাদের খাবার গরম করে সেখানেই খাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ওই সময় ফিরোজার কাছে একটা সাপ চলে আসে আর এই সাপের ভয়ে ফিরোজা চিৎকারও করতে পারে না, কেননা সে যদি চিৎকার করে তাহলে জার্মানি সৈনিকরা তাকে দেখতে পাবে এবং তাকেও মেরে ফেলবে। এজন্য সে তার হাত দিয়ে তার মুখ বন্ধ করে রাখে যাতে জার্মানি সৈনিকরা তাকে দেখতে না পায় এবং তার গলার আওয়াজ শুনতে না পায়। তো এখানে আমরা একটু একটু বুঝতে পারি যে ফিরোজা কত সাহসী একটা ছেলে। তো ফিরোজা ততক্ষণ ওই জায়গায় থাকে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীরা সেখান থেকে চলে না যায়। তো এরপর যখন জার্মানি সৈনিকরা সেখান থেকে চলে যায় তখন ফিরোজা তাদের বেঁচে যাওয়া খাবারের কাছে যায় এবং সেখান থেকে একটা ক্যান নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর যেহেতু কাল থেকে ফিরোজা জঙ্গলের মধ্যে আটকা পড়ে রয়েছে তাহলে সে তো কোনো খাবারও খায়নি, তার অনেক ক্ষুধাও লেগেছে আর সে ক্ষুধার জ্বালায় জঙ্গলের পাতা পর্যন্ত খেতে থাকে। তো যাই হোক, খুবই ইমোশনাল একটা সিনেমা। তো এরপর যখন সন্ধ্যা নেমে আসে তখনও কিন্তু আমাদের ফিরোজা জঙ্গলের দিকে যেতেই থাকে। ঠিক ওই সময় জার্মানি সৈন্যরা জঙ্গলেও আক্রমণ শুরু করে এবং বিমান থেকে বোম ব্লাস্ট করতে থাকে। আর এইদিকে একটা বোমের ঝাটকায় ফিরোজা অনেক দূরে গিয়ে পড়ে এবং অনেক ভয় পেয়ে যায়। তো এরপর যখন সে বুঝতে পারে যে তার আশেপাশে কেউ রয়েছে তখন সে একটা লাঠি হাতে নেয় এবং জোরে জোরে বলতে থাকে, আমার কাছে ভুলেও আসবে না, আমার কাছে কিন্তু রাইফেল রয়েছে, আমি তোমাদের কাউকে ভয় পাই না। তো এইটা দেখে আমরা বুঝতে পারি যে ফিরোজা কত সাহসী একটা ছেলে এবং তার সাথে সে অনেক চালাক এবং খুব স্মার্ট। তো এরপর ফিরোজা সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে অনেক দূরে চলে আসে এবং সেখানেই ঘুমিয়ে
ঘুমিয়ে পড়ে। আর সে ঘুমের মধ্যে সে তার মা এবং ভাইকে দেখতে পায়, যেখানে তারা তিনজন অনেক খুশি ছিল। আর ওই সময় ওই জায়গায় বৃষ্টি হয় এবং শিরোজার চোখ খুলে যায়। আর শিরোজা কিন্তু অনেক দুর্বল হয়ে গিয়েছে, কেননা সে কয়েকদিন ধরে কিছুই খায়নি। তো এরপর শিরোজা সেখানেই আবার ঘুমিয়ে পড়ে। তো এখানে একটা বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে আমার এক চাচাতো বোনের নাম হচ্ছে ফিরোজা, আর এই ছেলেটির নাম হচ্ছে শিরোজা। তো আমি অনেক জায়গায় শিরোজার বদলে ফিরোজা বলতেই পারি, আর আপনারা একটু এই বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন। তো কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে যারা শিরোজাকে তুলে নিয়ে চলে যায়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, সেখানে আমরা আর্মিদের একটি ক্যাম্প দেখি, যেই ক্যাম্পে আমরা অনেক রাশিয়ান সৈনিকদের দেখতে পাই। আর যারা শিরোজাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিল তারা মূলত রাশিয়ান সৈনিক ছিল। এরপর শিরোজাকে আর্মিদের ক্যাম্পে নিয়ে আসা হয়। তো কমান্ডার শিরোজাকে তার নাম জিজ্ঞেস করে, এরপর শিরোজা তার নিজের নাম বলে দেয়। তো এরপর যখন শিরোজাকে পরিবারের কথা জিজ্ঞেস করা হয়, তখন শিরোজা তাদেরকে বলে, আমার প্রতিবেশী খালা বলেছে শত্রুরা আমার মা এবং ভাইকে মেরে ফেলেছে। তো এই কথা বলে সে কান্না করতে থাকে, আর সেখানকার সৈনিকরা তাকে শান্ত দেওয়ার চেষ্টা করে। আর কমান্ডার শিরোজাকে বলে, তুমি তো সাহসী, আর সাহসী ছেলেরা কখনো কান্না করে না। এরপর শিরোজাকে খাওয়ার জন্য অনেক ভালো ভালো খাবার এনে দেওয়া হয় এবং তাকে চিকিৎসা দিয়ে ব্যান্ডেজও করা হয়। এরপর তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়। তো সেই হসপিটালে কেথিয়া নামে একজন নার্স ছিল, যে মূলত রাশিয়ান সৈনিকদের চিকিৎসা করত। তো কেথিয়া যখন শিরোজাকে দেখে তখন তার উপর তার মায়া লাগে এবং সবসময় সে তার খেয়াল রাখে এবং নিজের বাচ্চার মতো লালন পালন করে। আর সেই ক্যাম্পে যতগুলো সৈনিক ছিল তারা সবাই শিরোজার সাথে মিশে যায় এবং সেখানকার সবার সাথে শিরোজার একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর এইদিকে কেথিয়া নামে যে নার্সটি রয়েছে সে মূলত শিরোজার খুব মায়ায় পড়ে যায় এবং কেথিয়া কমান্ডারকে বলে যে শিরোজাকে সে এই ক্যাম্পে রেখে দিতে চায়। আসলে কমান্ডার শিরোজাকে অনাথ আশ্রমে বা ইতিমখানাতে পাঠাতে চাচ্ছিল, কারণ সে মনে করে যুদ্ধের এরকম একটা ক্যাম্পে থাকা একটা বাচ্চার জন্য খুবই বিপজ্জনক। কিন্তু সেই নার্স কেথিয়া সিরাজকে অনাথ আশ্রমে পাঠাতে চায় না, কেননা সে শিরোজাকে অনেক ভালোবেসে ফেলেছে এবং তাকে নিজের কাছেই রাখতে চায়। কিন্তু কমান্ডার তার কোনো কথা শুনে না এবং কেথিয়াকে বলে, তুমি বুঝতে পারতেছো না কেন? এই যুদ্ধের সময় যে কোনো কিছু হতে পারে, আর এই জায়গাটি এই বাচ্চার জন্য মোটেও নিরাপদ নয়। তো এর পরের দিন শিরোজার কাছে কিছু সৈনিক আসে যারা শিরোজার সাথে কথা বলছিল এবং হাসি ঠাট্টা করছিল। তো এতে আমরা বুঝতে পারি যে ক্যাম্পের সব লোক এই বাচ্চার সাথে কতটা মিশে গিয়েছে। সেখানে থাকা কোনো সৈনিক চায় না যে শিরোজাকে অনাথ আশ্রমে রেখে আসা হোক। তো পরের দিন রাশিয়ান একজন সাধারণ অফিসারও কমান্ডারের কাছে যায় এবং সে গিয়ে কমান্ডারকে বলে, দয়া করে শিরোজাকে অনাথ আশ্রমে পাঠাবেন না, আমি চাই শিরোজাকে আমাদের সাথেই রাখা হোক। কিন্তু কমান্ডার তাকে উল্টো বকা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। আর তখনই সেই জায়গাতে জার্মান আর্মিদের ট্যাঙ্ক চলে আসে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। কিন্তু তাদের বিরুদ্ধে কমান্ডার ও সৈনিকরা অনেক সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং ফাইনালি ওদের প্রতিহত করতে সমর্থ হয়। তো কিছুদিন পর শিরোজাকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, আর কেথিয়া তাকে কমান্ডারের কাছে নিয়ে আসে এবং সেখানে তাকে রেখে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। মানে সে শিরোজাকে যেহেতু অনেক ভালোবাসে, তাই শিরোজাকে সে নিজের কাছ থেকে দূরে যেতে দেখতে পারবে না। তো কাথিয়া চলে যাওয়ার পর শিরোজা কমান্ডারের সাথে বসে এবং তার সাথে অনেক কথা বলে। আর কমান্ডার মুখে যাই বলুক না কেন, সেও কিন্তু চায় না যে শিরোজাকে অনাথ আশ্রমে রেখে আসা হোক। তো যাই হোক, এরপর কমান্ডার শিরোজাকে একটা কাঠের খেলনা বন্দুক উপহার দেয়, আর এইটা পেয়ে আমাদের শিরোজা অনেক খুশি হয় এবং কমান্ডারকে জড়িয়ে ধরে। আর এতে কমান্ডারের মন একেবারে গলে যায় এবং সেও ইমোশনাল হয়ে যায়। তো এরপর কমান্ডার শিরোজাকে বলে যে তুমি কি আমার ছেলে হবে? তো এরপর শিরোজা হাসতে হাসতে হ্যাঁ বলে দেয়। এরপর কমান্ডার অনাথ আশ্রম থেকে যে কাগজটি এসেছিল সেটি ছিঁড়ে ফেলে, মানে এখন থেকে শিরোজা তারই সন্তান, আর এখন থেকে শিরোজা কমান্ডারের সাথেই থাকবে। আর এই খবর যখন পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে, তো তখন ক্যাম্পের সবাই অনেক খুশি হয়ে যায়। তো এরপর রাত্রিবেলা কাথিয়া এবং তার সাথীরা মিলে শিরোজার জন্য একটি আর্মি পোশাক তৈরি করে। আর সকালবেলা যখন শিরোজা ঘুম থেকে উঠে, তখন কমান্ডার তাকে আর্মির পোশাকটি দিয়ে দেয়। যেই পোশাকটি পেয়ে সে অনেক খুশি হয় এবং সবাইকে দেখাতে থাকে। তো এরপর ওইখানে আবার সব সৈন্যরা তাকে সেলিউট করে, মানে ওই পুরো ক্যাম্পটি আনন্দে ভরে উঠেছিল। কিন্তু তখনই আবার জার্মান ফাইটার প্লেন চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে, যার কারণে অনেক রাশিয়ান সৈনিক আহত হয় এবং অনেকেই মারাও যায়। তখন শিরোজাও চায় যে সে আহত সৈনিকদের সাহায্য করুক। তো এরপর সে দৌড়াতে দৌড়াতে আহত সৈনিকদের তাঁবুতে চলে যায় এবং সেখানে গিয়ে আহত সৈনিকদের পানি খাওয়াতে থাকে। তো তখন আমরা একজন সৈনিককে দেখতে পাই যে কিনা দুটো চোখ হারিয়েছে। তো তখন সেই সৈনিকটি শিরোজাকে বলে, আমার বাড়ি থেকে একটা চিঠি এসেছে, তুমি কি এটা আমাকে পড়ে শোনাতে পারবে? তখন শিরোজা বলে, হ্যাঁ আমি অবশ্যই পড়বো। তো এই কথা বলে সে চিঠি পড়তে শুরু করে এবং বলে, তোমার পরিবার তোমাকে অনেক বেশি ভালোবাসে, তারা তোমাকে অনেক মিস করতেছে, আর তোমার পরিবার অনেক সুখে রয়েছে। আর তারা এটাও বলেছে তুমি যদি তাদের সাথে থাকতে তাহলে কতই না সুন্দর হতো। আর এইখানে সবচেয়ে অবাক করার বিষয়
হচ্ছে সেই সিডিতে কিন্তু মোটেও এইসব কথা লেখা ছিল না। মানে শিরোজা সিটি পড়তেই জানে না। সে সেই সৈনিকটার মন ভালো করে দেওয়ার জন্য নিজের ইচ্ছা অনুযায়ী তাকে গল্প সাজিয়ে বলতেছে, যাতে সৈনিকটার মনে শান্তি চলে আসে। মাত্র 6 বছর বয়সে সে ভালো মতো পড়তেও জানে না, কিন্তু সে কারো মন ভাঙতে চায় না। সেই কারণে তার মনে যেটা ভালো লেগেছে সেটাই বলতে শুরু করে। মানে যেসব কথা শুনলে ওই আহত সৈনিকটি খুশি হবে, শিরোজা ওই রকম কথা সেখানে বলেছে। তো শিরোজার মুখে এই মিষ্টি কথাগুলো শুনে সেখানকার সকল আহত সৈনিক কিছুক্ষণের জন্য নিজেদের ব্যথা ভুলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি যে শিরোজা কাথির কোলে ঘুমিয়ে রয়েছে, আর সেখানে কমান্ডার চলে আসে। আর সে মূলত কেথিকে অনেক পছন্দ করে কিন্তু বলতে পারে না। মানে কাথি আর কমান্ডার দুজনেই আরেকজনকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত এই কথা কেউ কাউকে বলতে পারেনি। তো এরপর কেথি সেখান থেকে চলে যায় এবং কমান্ডার শিরোজাকে টুপি পরিয়ে দেয়। তো এরপর আমরা শিরোজাকে দাড়ি সেভ করতে দেখি, আর তার সেভিং করার দেখে সেখানকার সৈনিক তাকে নিয়ে হাসাহাসি করছিল। তখন সেখানকার এক সৈনিক শিরোজাকে বলে, তুমি কি ডেটে যাচ্ছ নাকি? তখন শিরোজা বলে, সৈনিকরা কখনো ডেটে যায় না। আর এই কথা শুনে সৈনিকরা তাকে সেলুট জানায়। তো এরপর আবারও দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা দেখি সোলজার আর কমান্ডার মিটিং করছে এবং সেখানে শিরোজাও চলে আসে এবং সে একটা প্রাপ্তবয়স্ক সৈনিককে সেলুট করে এবং বলে, আমার কি কোনো কাজ আছে স্যার? তো এরপর তাকে একটা কাজ দেওয়া হয়। কাজটি হচ্ছে সৈনিকদের বাড়ি থেকে যে সিটিগুলো আসে সেই সব সিটি ওই সব সৈনিকদের কাছে পৌঁছে দেওয়া। তো এরপর কমান্ডার শিরোজার চেহারায় একটা কাটা দাগ দেখে বলে, এখানে কি হয়েছে শিরোজা? তখন শিরোজা বলে যে সেভ করার সময় কেটে গিয়েছে। তো এইটা শুনে সেখানকার সৈনিকগুলো অনেক হাসাহাসি করে। তারপর শিরোজা খুব ভালো করে সকল সৈন্যদের বাড়ি থেকে আসা সিটিগুলো তাদের হাতে হাতে দিয়ে দেয় এবং তার সাথে সেখানে ডান্স করে এবং সৈনিকদের হাসায়। তো এই কাজ শেষে শিরোজা সৈন্যদের দেওয়া দূরবীন দিয়ে জঙ্গলের আশেপাশে দেখতে থাকে এবং তখন সে দেখতে পায় ঘাসের ভেতর একটা লোকের পা পড়ে আছে। তো এটা দেখে সে তাড়াতাড়ি এসে ওই কথা সৈনিকদের বলে যে আমি ঘাসের ভিতর একটি লোকের পা দেখেছি। আর সৈনিকরা ওই কথা শুনে সেই জায়গায় চলে যায় এবং সেখানে পৌঁছানোর পর তারা জার্মানি গোয়েন্দা দেখতে পায় এবং তাদেরকে রাশিয়ান সৈন্যরা ধরে ফেলে। তো এই ঘটনার পর শিরোজা অনেক সম্মান পায় আর কমান্ডারের চোখে সে একজন ভালো সৈনিক হয়ে যায়। এরপর সেই রাতে কমান্ডারের কাছে শিরোজার একটি লেটার আসে, আর এই লেটার পরে বোঝা যায় যে অফিসিয়ালি সরকারি আইন অনুযায়ী কমান্ডার এখন শিরোজার বাবা। মানে কমান্ডার শিরোজার বাবা হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, আর এটি মূলত অ্যাপ্রুভ লেটার। তো এরপর কমান্ডো এবং শিরোজা কাথিয়ার কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে কাথিয়া অন্য কারোর সাথে কথা বলতেছে এবং কমান্ডার ভাবে কাথিয়ার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে এবং কাথিয়াকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর আবারও সেখানে জার্মানি সৈনিকরা আক্রমণ করে আর কমান্ডার শিরোজাকে বলে, তুমি এখানেই বসে থাকো আর তুমি এখান থেকে কোথাও যেও না। এই কথা শুনে শিরোজা সেখানেই বসে থাকে এবং কিছুক্ষণ পর শিরোজা সবাইকে অনেক চিন্তিত দেখে। আর চিন্তিত হওয়ার কারণ হচ্ছে যুদ্ধের কারণে ফোনের লাইন কেটে গিয়েছে আর কমান্ডারের হয়তো কারোর সাথে খুব জরুরি কথা ছিল। তো এরপর কমান্ডার ফোনের লাইন ঠিক করার জন্য একজন সৈনিককে পাঠায়, কিন্তু শিরোজাও তার পেছনে পেছনে যায়। আর কিছু দূর যাওয়ার পর সেই সৈনিক শত্রুর গুলিতে আহত হয়ে যায়। আর সেই সৈনিককে আহত অবস্থায় দেখে শিরোজা তাকে বলে, তুমি আমাকে বলো কিভাবে তার ঠিক করতে হয়। কিন্তু সৈনিক তাকে দ্রুত ফিরে যেতে বলে, কিন্তু শিরোজা তার কোনো কথাই শুনে না। আর এরপর সৈনিক বলে, এই দুই তার জোড়া দিলেই কানেকশন ঠিক হয়ে যাবে। এরপর শিরোজা সেই দুই তার জোড়া লাগায়, যার কারণে টেলিফোনের লাইন ঠিক হয়ে যায়। তো শিরোজা আরেকবার প্রমাণ করে দেয় যে সে একটা সাহসী বাচ্চা। তো এরপর পরের দৃশ্যে শিরোজা কাথিয়ার কাছে দৌড়ে আসে এবং বলে, কমান্ডার কিছু খেতে পারছে না, ঘুমাতেও পারছে না, সে অসুস্থ। তো এই কথা শুনে কাথিয়া অনেক ঘাবড়ে যায় এবং সে দৌড়ে কমান্ডারের কাছে যায় এবং সে পাগলের মতো করতে থাকে, কিন্তু সে এসে দেখে যে কমান্ডার একদম ঠিক রয়েছে। আর এটা মূলত শিরোজা ইচ্ছা করেই করেছে যাতে কমান্ডার আর কাথিয়াকে একসাথে করতে পারে। তো কিছুক্ষণ পর শিরোজা উপর থেকে দূরবীন দিয়ে দুটো কুকুর দেখতে পায় আর তার পেছনে একটা কাঠের গাড়ি লাগানো ছিল। তো এরপর সে দৌড়ে গিয়ে কুকুরের গাড়িতে বসে। এরপর কুকুরগুলো দৌড়াতে দৌড়াতে তাকে নিয়ে মাইনের দিকে যেতে থাকে। আর এইটা দেখে সৈনিকরা অনেক ভয় পেয়ে যায় এবং শিরোজাকে বাঁচানোর জন্য তার পিছনে দৌড় লাগায়। এরপর মাইনের সাথে ধাক্কা লাগার আগেই সৈনিকরা শিরোজাকে থামিয়ে নেয়। আর এইদিকে কমান্ডার কেথিয়ার কাছে যায় এবং নিজের মনের কথা খুলে বলে। তবে কমান্ডার কাথিয়াকে বলছিল, তুমি কি শিরোজার মা হবে? তখন কাথিয়া বলে, হ্যাঁ হতে চাই। তো যাই হোক, প্রপোজটা একটু অন্যরকম ছিল। তো এরপর আমরা দেখতে পাই কমান্ডার ও তার সিনিয়র অফিসার, যিনি একজন জেনারেল, তার সাথে কথা বলতেছিল। আর সেই সময় সেখানে শিরোজা চলে আসে এবং জেনারেলকে সেলুট করে এবং জেনারেলকে বলে, আমার বাবা এবং কেথিয়ার বিয়ের জন্য প্লিজ পারমিশন দিন। যার উত্তরে জেনারেল এবং কমান্ডার দুজনেই অনেক হাসে। আর এরপর শিরোজাকে একজন সৈনিকদের মতো ব্যাজ দেওয়া হয়। তো এরপর আমরা দেখতে পাই যে পুরো ক্যাম্পে খুশি ছড়িয়ে পড়েছে, কিন্তু রাত্রেবেলা সেই ক্যাম্পে একটা বড় ধরনের আক্রমণ হয়। আর এর আগে তাদের ওপর যে আক্রমণগুলো হয়েছিল তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ছিল এটি। তো এটা দেখে শিরোজা তার বাবাকে খুঁজতে যায়, কিন্তু
সে কমান্ডারকে কোথাও খুঁজে পায় না। তারপর সে একটা সৈনিকের কাছে যায় আর তাকে গিয়ে বলে আমার বাবা কোথায় গিয়েছে, আমার বাবাকে বাঁচাও। তখন ওই সৈনিক শিরোজাকে জড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি এখানে জার্মান সৈন্যদের আক্রমণের কারণে কমান্ডার এবং অনেক সৈনিক আহত হয়ে গিয়েছে আর আরো অনেক সৈনিক সেখানেই নিহত হয়েছে। মানে সেখানে খুব ভয়ঙ্কর কিছু একটা হয়েছিল। তো এরপর পরের দিন সবকিছু যখন ঠিক হয়ে যায় তখন শিরোজা তার বাবার সাথে দেখা করতে আসে আর কমান্ডারের এই অবস্থা দেখে শিরোজা কাঁদতে থাকে। আর তখন কমান্ডার তাকে বলে তুমি কাঁদতেছো কেন, তুমি জানো না সাহসী ছেলেরা কখনো কাঁদে না। এরপর শিরোজা চুপ হয়ে যায়। এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিরোজা, কাথিয়া এবং কমান্ডার সারা জীবনের জন্য একত্রিত হয়েছে এবং জার্মানি সৈন্যদের পরাজিত করার পর তারা এই ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছে। তো এরপর থেকে কমান্ডার এবং সৈনিকরা যেখানেই যায় সেখানে শিরোজাকেও সাথে নিয়ে যায়। তো এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আসলে বাস্তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সৈনিকরা এরকম একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছিল আর ওই বাচ্চার উপরে নির্মিত হয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। তো আমি আশা করি সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের এই ভিডিও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।